মানব শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটি হচ্ছে হৃৎপিণ্ড। এই গুরুত্বপূর্ণ অঙ্গটি মাঝে মাঝে কিন্তু নানা রকম সমস্যা তৈরি করে, যে সমস্যাগুলো কিছু কিছু সংকেত দিয়ে আমাদের কিন্তু জানিয়েও দেয়, কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা কিন্তু বুঝতে পারি না আমাদের শরীরে যে গুরুত্বপূর্ণ অঙ্গ হৃৎপিণ্ড তার কি সমস্যা হচ্ছে। মানে আমরা যে আমাদের হৃৎপিণ্ডের যে সমস্যাগুলো বা যে ঝুঁকিগুলো থাকছে সেগুলো কিন্তু আমরা বুঝতে পারি না। তাই দর্শক, আজ আমরা পুরো অনুষ্ঠান জুড়ে কিন্তু একটু কথা বলবো হৃৎপিণ্ডের যে ধরনের রোগ হয় এবং এই রোগগুলোর কারণে আমাদের হৃৎপিণ্ডে যে ধরনের ঝুঁকিগুলো তৈরি হয়ে যায় সেই সম্পর্কে। দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন রেনিক্স স্বাস্থ্য কথা, এবং পুরো সময় জুড়ে আমি ডাক্তার শারমিন জামান আছি আপনাদের সাথে। আজকে হৃদরোগের ঝুঁকি নিয়ে কথা বলবো দর্শক, এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন একজন চমৎকার কার্ডিওলজিস্ট। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আবির তাজিম চৌধুরী, কার্ডিয়াক ও ভাস্কুলার সার্জন, এভার কেয়ার হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ নেক্সাস টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, সেই সাথে নেক্সাস টেলিভিশন সকল দর্শককে ধন্যবাদ। আমাদের হৃৎপিণ্ডে নানা রকম রোগ হয়, যে রোগগুলোর কারণে কিন্তু আমাদের শরীরের নানা অঙ্গ অন্যান্য জিনিসগুলো কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ হয়। বিশেষ করে আমি একটু ফোকাস দেবো যে এই আমাদের যে দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক করছে, আমরা খুব সহজে কিন্তু বলে ফেলি যে আপনার হার্টটা অ্যাটাক করেছে বা এখানে নানা রকম সমস্যা হচ্ছে। তো এই সমস্যাগুলো আসলে কি প্রথম থেকে লক্ষণ দেয় নাকি হঠাৎ করে আসলে তৈরি হয়? হ্যাঁ, আমাদের খুব মূল্যবান অঙ্গ হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড সাধারণত আমরা যখন জন্মের পর থেকে, জন্ম না, মায়ের গর্ভাবস্থা থেকেই হৃৎপিণ্ড ওর কাজ করে থাকে, কিন্তু সময়ের সাথে সাথে আমরা যখন বড় হতে থাকি হৃৎপিণ্ডের কাজের ধরন চেঞ্জ হয়, কিন্তু হৃৎপিণ্ড তখনই বন্ধ হয় যখন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ি। তো হৃৎপিণ্ডটাই হচ্ছে আমাদের এমন একটি অঙ্গ যেটা সারা জীবন কাজ করে যায়, কখনোই বন্ধ হয় না। সেই হৃৎপিণ্ডের নানাবিধ ঝুঁকি থাকে, নানাবিধ রোগ হয়, রোগের ধরন বিভিন্ন। কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চারা জন্ম হয়, সেই ক্ষেত্রে হচ্ছে বাচ্চাদের জন্মগত ত্রুটির জন্য এক ধরনের লক্ষণ, এবং যারা অ্যাডাল্ট মানে আমরা প্রাপ্তবয়স্ক তাদের যেই হৃৎপিণ্ডের যেই হার্টের যেই ডিজিজ হয় বা যেই রোগ হয় তাদের লক্ষণগুলি অন্যরকম। সেই ক্ষেত্রে লক্ষণ এজ টু এজ বেরি করে, এগুলি সাধারণত সিগন্যাল দেয়। হ্যাঁ, আপনি যেটা বলতেন ঝুঁকি, যে হৃৎপিণ্ডের ডিজিজগুলো সেগুলি সাধারণত যদি আমরা অ্যাওয়ারনেস থাকে আমরা, তাহলে আগে থেকে কিছু বোঝা যায়। যেমন হার্টের আপনি যে বললেন যে হার্ট অ্যাটাক যে হয়, হার্ট অ্যাটাকের কিছু ঝুঁকি থাকে বা কিছু লক্ষণ থাকে। যারা প্রাপ্তবয়স্ক হয়ে যান, তারপরে দেখা যাচ্ছে যে নানাবিধ কারণে ওদের বুকে ব্যথা সৃষ্টি হয়, চলতে গেলে দেখা যাচ্ছে একটু চলার পরই হাঁপিয়ে যাচ্ছে, সেগুলি হচ্ছে হৃৎপিণ্ডের কিছু লক্ষণ, হৃৎপিণ্ডের ডিজিজ হওয়ার কিছু লক্ষণ। সেগুলি রোগ বেদে ডিফারেন্টলি প্রেজেন্ট করে রোগীরা। হাঁটতে গেলে হাঁপিয়ে যায়, এটা একটা লক্ষণ হতে পারে। আমরা অনেক সময় দেখি যে অনেকে বলে যে আমার বাম পাশটা ঝিঝি করছে, ব্যথা করছে, এবং ঘাড়ের কাছে একটা ব্যথা অনুভব করে, যেটা কিনা হার্টের আর কি দুর্বল হয়ে যাওয়ার একটা লক্ষণ হিসেবে আমরা অনেক সময় চিন্তা করি। আসলে কি মানে হাতের যে ব্যথা বা ঝিঝি ধরে তার সাথে কি হার্টের কোনো রিলেশন আছে? সেটা হচ্ছে যখন হার্টের রক্তনালীগুলি শুরু হয়ে যায়, যে প্রাপ্তবয়স্ক রোগী বা বয়স্ক রোগীদের দেখা যাচ্ছে যে ইদানিংকালে, প্রাপ্তবয়স্ক বলার উদ্দেশ্য হচ্ছে ইদানিংকালে দেখা যাচ্ছে যে প্রাপ্তবয়স্ক রোগীরা মানে 40 এজ ক্রস করার পরেও ওইসব পেশেন্টদেরও দেখা যাচ্ছে যে রক্তনালী সরু হয়ে যাচ্ছে, নেরো হয়ে যাচ্ছে, সেই ডিউ টু ফ্যাট ডিপোজিশন, যেটা আমরা মেডিকেলের ভাষায় অ্যাথেরোস্ক্লেরোসিস বলি। তো যাদের এই রক্তনালীগুলি চিকন হয়ে যায় তাদের যে লক্ষণটা সেটাই হচ্ছে বুকে মাঝখানে চাপ দিয়ে ধরে রাখা, চাপ দিয়ে থাকা, এবং ব্যথাটা নেকের দিকে রেডিয়েট করে নেকের দিকে চলে যায়, হাতে চলে আসে, এবং সেই ব্যথাটা সময়ের সাথে সাথে এমন এক সময় হয়ে যায় তীব্র ব্যথা শুরু হয়। সেটা হচ্ছে গিয়ে আমরা হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যেটাকে বলি, সেটা হয়। সেটার ফিচার্সগুলি, সেটা লক্ষণগুলি হচ্ছে লক্ষণগুলি হচ্ছে এরকম। সেটা অ্যাকচুয়ালি হার্ট অ্যাটাকের পূর্ববর্তী লক্ষণ, বা হার্ট অ্যাটাক হয়ে গেলেও এই লক্ষণ নিয়ে যদি মাইনর হার্ট অ্যাটাক করে সেক্ষেত্রে আসলে এই ধরনের লক্ষণ থাকে, তো সেটা ইগনোর করার আসলে কোনো সুযোগ নেই। আসলে আপনি বলছেন রক্তনালিকাগুলো চিকন হয়ে যায়, আমরা সাধারণত শুনি যে হার্টে ব্লক হয়ে গেছে, কোনো একটা পাশে ব্লক হয়ে গেছে, একটা বা দুটো ব্লক, তার কিছু পার্সেন্টেজও আমাদের চিকিৎসকরা বলে দেন। আসলে এই ব্যাপারটা যদি একটু বলেন যে কোন অংশটা ব্লক হয়েছে। রক্তনালী হচ্ছে আমরা দু ধরনের ব্লক
হার্টে পেয়ে থাকি। সেটা হচ্ছে একটা হচ্ছে গিয়ে নার্ভ, মানে হার্টের যে নিজস্ব ইম্পালস, আমি যে শুরুতেই বললাম যে জন্মের পর থেকেই আমাদের হার্ট স্পন্দন দিচ্ছে, সেটা হচ্ছে গিয়ে স্পন্দনের ব্লক, সেটাকে আমরা হার্ট ব্লক বলি। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের রক্তনালীর ব্লক। রক্তনালীর ব্লক অ্যাকচুয়ালি এটা সহজ করে বোঝার জন্য, রক্তনালী সরু হয়ে যাওয়া, সেখানে ফ্যাট জমা হয়, চর্বি জমা হয়ে সরু হয়ে যায়, সেটাও এক ধরনের ব্লক। যেহেতু এটা রক্ত চলার পথে বাধা সৃষ্টি করে, সেটা এক ধরনের ব্লক বলে। সাধারণত সেই ক্ষেত্রে দুই ধরনের ব্লক নিয়ে রোগীরা প্রেজেন্ট করতে পারে কার্ডিওলজিস্ট বা কার্ডিয়াক সার্জনের কাছে। আপনি যে কথাটা, যে জিনিসটা জানতে চাচ্ছেন, সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ ব্লকেজ। সেটা আমাদের রোগীরা আসেন যে 50%, 60% ব্লক, সেটা আসলে রক্তনালীর ব্লকটাকে নিয়ে পার্সেন্টেজ আমরা কার্ডিওলজিস্টরা ওনারা এনজিওগ্রাম করেন, রক্তনালীর ছবি, রক্তনালী কতটুকু সরু হয়ে গেছে সেটা দেখার জন্য এনজিওগ্রাম একটা পরীক্ষা আছে, সেটা করে ওইখান এক ধরনের এক্সরের মতোই, তো সেখানে আমাদের ছবি ভেসে ওঠে এবং সেটা আমরা রিয়েল টাইম মানে ফুটেজ হিসেবে দেখতে পারি যে কোন অংশটা সরু হয়েছে। সেই পার্সেন্টেজের উপর ভিত্তি করে আমাদের চিকিৎসা ব্যবস্থাপনা হিসেবে একদম পার্মানেন্ট কিছু সলিউশন আছে, যেমন রিং পরানো। হ্যাঁ, যে বলে দিল যে আপনার 70% বা 60% আছে, আপনি এখন রিং পরাতে পারেন, দুটো বা তিনটা জায়গায় রিং পরাচ্ছে। যে রিং পরিয়ে থাকছেন একজন মানুষ, এটা তার জন্য আসলে কতটা নিরাপদ? রিং পরানো আসলে এটাকে আমরা মেডিকেল টার্মে বলি স্ট্যান্টিং। একটা মেডিকেটেড স্ট্যান্ট থাকে এই রক্তনালীর ভিতরেই, ওরা মানে এমনভাবে ম্যানুফ্যাকচার করা যে রক্তনালীর ভিতরেই এদের থাকতে কোনো বাধা নেই, কোনো সমস্যা হয় না। সেখান থেকে এখন রিসেন্টলি আরও অ্যাডভান্স স্ট্যান্টিং ডেভেলপ হয়েছে, সেটা থেকে মেডিকেশনও রিলিজ হয়, যেটাতে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বাঁধাটাও প্রতিরোধ করে। সেই সাথে রক্তনালীতে এই স্ট্যান্টটা রক্তনালীর যে সরু অংশটা সেটাকে প্রসারিত করে, রক্তনালীর প্রবাহতে বাধা সৃষ্টি করে না, রক্তনালী যাতে খুব স্মুথলি ওর হৃৎপিণ্ডের যে মাংসপেশিতে পৌঁছাতে পারে, সেই জিনিসটাই এই ব্যবস্থাটা আসলে করেছে। আপনি যে পার্সেন্টেজের ব্যাপার বলছেন, হ্যাঁ, যে বললাম মেডিকেশন শুধু ওষুধের মাধ্যমে আমাদের সরু রক্তনালীর চিকিৎসা হয়, সেটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত 70-75% যখন থাকে, এর আগ পর্যন্ত 50-60% সেগুলির ক্ষেত্রে আমরা সাধারণত ওষুধের মাধ্যমে, মেডিসিনের মাধ্যমে এবং লাইফস্টাইলের চেঞ্জের মাধ্যমে সেই চিকিৎসাটা হয়ে যায়। যখন এটার পরিমাণ বেশি হয় এবং যখন রোগীরা সিমটম নিয়ে আসেন, লক্ষণ নিয়ে আসেন, সেই ক্ষেত্রে আমাদের কার্ডিওলজিস্টরা স্ট্যান্টিং করেন, সেটা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত। কিন্তু যখন এই সংকোচনটা বা সরু অংশটা খুব বেশি হয়ে যায়, 95%, 99%, ইভেন 100% নিয়েও আসেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে স্ট্যান্টিং সম্ভব হয় না, বা কিছু কিছু অংশ রক্তনালী যেখানে স্ট্যান্টিং করাটা যাচ্ছে না বা করতে গেলে দেখা যাচ্ছে যে হার্টের ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কার্ডিয়াক সার্জনদের শরণাপন্ন হন। সেই ক্ষেত্রে আমরা বাইপাস সার্জারি ওনাদেরকে। আচ্ছা, বাইপাস সার্জারি সম্পর্কে জানবো, কিন্তু তার আগে একটু জানি যে এই যে স্ট্যান্টিং করা হচ্ছে, এটা কি এমন হয় যে যেই রক্তনালীতে স্ট্যান্টিং বসানো হলো, এরপরে 5 বছর বা 10 বছর পরে ওই জায়গায় বা ওই নালীর অন্য কোনো প্রান্তে আবার ব্লক হতে পারে? হ্যাঁ, হতে পারে। সাধারণত আমরা ডিজিজকে চিকিৎসা করছি না, ডিজিজ যে হয়ে গেছে সেটাকে আমরা যাতে প্রিভেন্ট করতে পারি ফার্দার ড্যামেজ টু হার্ট, মানে নতুন করে যাতে আর ড্যামেজ না হয়, সেটার জন্য আমরা কিন্তু স্ট্যান্টিংটা করা হয়েছে, রক্তনালীর প্রবাহটা দেওয়া হয়েছে। কিন্তু যার এই সময় পার করার 40 বছর লাইফস্টাইল চেঞ্জের কারণে যে শুরু হয়েছে, যার লাইফস্টাইল বা জেনেটিক্যাল কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, মানে ওর হচ্ছে কি জন্মগতভাবেই বা জেনেটিক্যালি ফ্যামিলিতে রান করে কিছু ডিজিজ, সেই ডিজিজ যদি থেকে থাকে যে যার কারণে চর্বি জমার প্রবণতা বেশি থাকে, সেই জিনিসটা তো ট্রিটমেন্ট ওষুধের মাধ্যমে করা হয় আর লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে হয়। সেখানে যদি কোনো ঘাটতি থাকে তাহলে পরবর্তীতে থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ট্যান্ট নেরো হয়ে স্ট্যান্টের ভিতরে নতুন করে চর্বি জমা হয়, ক্যালসিয়াম জমা হতে পারে। কিন্তু সাধারণত যদি কেউ লাইফস্টাইল বা এইসব সমস্যা না থাকে, মানে এইসব প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলি খুব কম থাকে বা ওরা মেনটেন করতে পারে, দেখা যাচ্ছে যে 10 বছর, 15 বছর, ইভেন 20 বছর পর্যন্ত স্ট্যান্ট নিয়ে ওরা ক্যারি করতে পারে, লাইফ টাইম ওরা স্ট্যান্ড নিয়ে ওরা চলে যায়। খুবই আশাজনক একটা কথা। আসলে বাইপাস সার্জারি সম্পর্কে জানবো, যেখানে 100% ব্লক হয়ে যাচ্ছে, সেখানে আপনারা বাইপাস সার্জারি করছেন। এটা হার্টের রক্তনালী, আমাদের হার্টে দুটো মেজর রক্তনালী থাকে, সেটা ডান পাশে একটা, বাম পাশে একটা, বাম পাশে থেকে আবার দুটো রক্তনালী ব্রাঞ্চ হয়।
তো দেখা যাচ্ছে যে বাম পাশের যে মেজর রক্তনালী সেখানে যদি ব্লক থাকে 50% বা তার বেশি, সেই ক্ষেত্রে আমাদের বাইপাসের জন্য পেশেন্ট ক্যান্ডিডেট, মানে ওই পেশেন্টকে বাইপাসটাই বেনিফিট বেশি দেবে। আর যেসব রক্তনালী 100% ব্লক, সেই ক্ষেত্রে সেই নেরুর রক্তনালীর ভিতর দিয়ে স্ট্যান্ড পরানোটা খুবই কঠিন এবং ঝুঁকিপূর্ণ। সেই সব পেশেন্টকে আমরা বাইপাস সার্জারি, বাইপাসটা কিছুই না, শুধু ওই ব্লক অংশটাকে আমরা বাইপাস করে দেই, যাতে রক্তটা গিয়ে ওই মাংসতে, যেই অংশটা যেই হার্টের যে মাসেলসটা রক্ত পাচ্ছে না, রক্তের জন্য হাহাকার করছে, সেটাই ব্যথা হিসাবে আমাদেরকে রোগীর প্রেজেন্ট করে, সেই অংশটাতে আমরা রক্তটা পৌঁছায় দেওয়ার জন্য আরেকটা রক্তনালী রোগীর শরীর থেকে আমরা সাধারণত নিয়ে ওটা ওই পোরশনটাতে লাগিয়ে দেওয়া হয়, জোড়া দিয়ে। তার মানে কোনো ডিভাইস এখানে কিন্তু ব্যবহার হচ্ছে না, এখানে ডিভাইস, এটা ন্যাচারাল ওয়ে পেশেন্টের থেকে একটা গ্রাফট নেওয়া হয়, সেই গ্রাফটটা ওই। আমি যদি আরেকটু সহজ করে বলি যে তার মানে কি পেশেন্টের শরীরের অন্য কোনো অংশের একটা নালিকা কেটে আমরা সরাসরি ওখানে বসাচ্ছি, তো যেখানে কাটছি সেখানে কোনো সমস্যা হবে না। সেখানে আমরা এমন নালি ইউজ করি যেটা অল্টারনেট আরেকটা নালি থাকে, যেটা দিয়ে ওর রক্ত প্রবাহে কোনো বাধা সৃষ্টি হয় না। তার মানে আমরা কোনো জায়গা নষ্ট করব না, ক্ষতি করব না করে আরেকটা জায়গা ভালো করার চেষ্টা করব, যেটা আসলে আমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আসলে এই বাইপাস সার্জারি এবং স্ট্যান্টিং দুটো কথা বললেন, এখানে কিছু আছে, দ্বিমত আছে, বা হচ্ছে অনেক সময় চিকিৎসকরা পেশেন্টের উপর ছেড়ে দেন যে আপনার 4টা ব্লক আছে বা 5টা ব্লক আছে, এখানে 4-5টা রিং না বসে আপনি সরাসরি বাইপাস করে নেন, এটাও করতে পারেন, এটাও করতে পারেন। আসলে চিকিৎসা কি মানে যে কোনো একটা নিলে হয় নাকি দুটোই নেওয়া সম্ভব হয় বা একটা নিলেই হয়? সেখানে কিছু ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে, ন্যাশনাল কিছু গাইডলাইন আছে। ওই যে আমি বললাম যে বাম পাশের যে প্রধান রক্তনালীটা, সেই রক্তনালী যদি 50%-এর উপরে চলে যায় বা ওই রক্তনালীতে যদি ইনভলভ হয়, সেক্ষেত্রে বাইপাস ম্যান্ডেটরি। হ্যাঁ, এখন এইসব কিছু কিছু আমরা গাইডলাইন থাকে, সেই গাইডলাইন অনুযায়ী ওইসব রোগীদেরকে আমরা সরাসরি বলে দিই, বা কার্ডিওলজিস্টরা যখন এনজিওগ্রাম করেন সরাসরি বলে দেন যে আপনার বাইপাসটাই বেনিফিশিয়াল এবং বাইপাসই করতে হবে। কিন্তু হ্যাঁ, কোথাও টু স্কুল অফ থট, দুইটা স্কুল চিন্তা করে যে না, এটা ও কি এই সার্জারিটা নিতে পারবে, হ্যাঁ, কিন্তু ওটাতে স্ট্যান্ড করালে বা রিং পরালে সুস্থ থাকতে পারবে, সেই ক্ষেত্রে ওনাকে প্রেফার করতে বলেন যে আপনি কোনটা নেবেন, স্ট্যান্ডিং করাবেন নাকি বাইপাস করাবেন। ওনার জন্য দুইটাই বেনিফিশিয়াল। সেই ক্ষেত্রে রোগীকে চুজ করতে বলে যে আপনি লং টার্মের জন্য চিন্তা করে, বা আপনি কি হার্ট সার্জারিতে যাবেন বা স্ট্যান্ডিং, এখানে পেশেন্টের একটা ইচ্ছা অনিচ্ছার একটা ব্যাপার থাকতে পারে যে আমি চাইলাম সার্জারি করলাম না, কারণ আমি যতদূর জানি যে এনজিওগ্রাম বা স্ট্যান্টিং কিন্তু আমরা কোনো বড় সার্জারি করছি না, তাই না? সেখানে কিন্তু বাইপাস সার্জারি কিন্তু বেশ সময় ধরে করা হচ্ছে। এবং এর কি পরবর্তীতে কোনো সাইড এফেক্ট থাকতে পারে বাইপাস সার্জারি? বাইপাস সার্জারি একটা মেজর সার্জারি, ইটসেলফ একটা হার্টের জন্য সার্জারি, এটা একটা ট্রমা, বাট এটা বেনিফিটটা ওই স্ট্যান্টিং এর থেকে অনেকটুকু বেনিফিশিয়াল। আমি কার্ডিয়াক সার্জন বলে তাই না, সেটা হচ্ছে ন্যাচারাল, ওর জিনিসটা হচ্ছে আমরা স্ট্যান্ড না, এটা আর্টিফিশিয়াল একটা জিনিস, স্ট্যান্ড আমরা পরিয়ে দিলাম রক্তনালীর ভিতরে। কিন্তু বাইপাসের ক্ষেত্রে হচ্ছে নিজের রক্তনালী নিজের ওই জায়গাতে বাইপাস করে দিলাম, ওর যেই নেরো অংশটা যেটা 100% ব্লক, সেখানে কোনো আমরা কিছু করলাম না, কোনো সার্জারি করলাম না, আমরা বাইপাস করে দিলাম। সেই ক্ষেত্রে ওর জন্য বেনিফিশিয়াল, কারণ হচ্ছে লং রানিংয়ে এই রক্তনালীটা টিকে যায়, দেখা যাচ্ছে 20 থেকে 25 বছর, কারো কারো ক্ষেত্রে লাইফ টাইম এই রক্তনালীতে আর নতুন করে আর চর্বি জমা হয় না, যেহেতু ওষুধ খাচ্ছে, রোগ ধরা পড়ে গেছে, সেই জন্য ওদের আর কোনো লাইফ এক্সপেক্টেন্সি, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি, লাইফ এক্সপেক্টেন্সিটা অনেক বেড়ে যায়। হ্যাঁ, আচ্ছা। এই তাহলে যদি আমরা বলি যে চিকিৎসা নিল, একটা অংশ আছে রোগীর যারা চিকিৎসা নিচ্ছে এবং সুস্থ থাকছে, আবার অনেকে চান যে না, আমি কোনো চিকিৎসাই নিব না, আমার ব্লক আছে, ঠিক আছে, আমি লাইফস্টাইল চেঞ্জ করে খাবার দাবার চেঞ্জ করলাম, আমি রেগুলার মেডিসিন নিচ্ছি, আমি এইভাবেই সুস্থ থাকতে চাই, সেটা কি সম্ভব? সেটা হ্যাঁ, ক্ষেত্র বিশেষে যদি ওই যে পার্সেন্টেজের কথায় আসেন, যে পার্সেন্টেজ 50%, 60% পর্যন্ত আমরা মেডিকেশনের মাধ্যমেই ওদেরকে চিকিৎসা দিই এবং মোটিভেট করি যে আপনি লাইফস্টাইল চেঞ্জ করুন, আপনি স্মোকিং বন্ধ করুন, আপনি খাবার দাবার, মেডিকেশন, এগুলি সবগুলি কন্টিনিউ করুন। সেই ক্ষেত্রে ওনার জন্য ঠিক আছে। কিন্তু ওই যে যারা ঝুঁকিপূর্ণ 75% বা 90% হয়ে গেল বা 100% হয়ে গেল, তাদের ক্ষেত্রে আমরা প্রসিডিউর করতেই বলি, আইদার বাইপাস বা স্ট্যান্টিং ক্ষেত্র বিশেষে যেটাই হোক, সেটা আমরা করতে বলি। কারণ কেন করবে না সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আমরা ওই বাইপাস বা ওর রক্ত সঞ্চালনটা হার্টের মাসেলস পর্যন্ত না পৌঁছায়, সে যে কোনো সময় হার্ট অ্যারেস্ট হওয়ার ঝুঁকিটা থেকে যায়। কারণ যখন হার্ট মাসেলসটা রক্ত পাবে না, তখন হার্টটা বিহেভ খারাপভাবে করবে। ওই যে
জন্মের পর থেকে যে নর্মাল স্পন্দন, সেই স্পন্দনে তো আসতে পারবে না, কারণ মাংসটা এই স্পন্দন মেনটেন করে ওই রক্ত পাওয়ার পরে, সেই জন্য ও হার্ট অ্যারেস্ট হয়ে যায়, তখন তাৎক্ষণিক রোগী মৃত্যুবরণ করে, অনেক কিছু হয়ে যেতে পারে এবং তার সময়টা অনেক কম থাকে, তাই না? যদি কোনো মানুষ হঠাৎ করে যদি বলে যে আমার বুকে ব্যথা হচ্ছে, ব্যথা হতে হতে যদি অজ্ঞান হয়ে পড়ে যায়, পরিবারের কেউ বা অফিসে বসে এই পাশে যারা থাকছেন তারা কি ইনস্ট্যান্ট কোনো ব্যবস্থাপনা নিতে পারে? সেই জিনিসটা হচ্ছে সাডেন যদি চেস্ট পেইন হয়ে এরকম পড়ে যায়, সেটাই হচ্ছে এই যে কার্ডিয়াক অ্যারেস্ট, তো অ্যাবনর্মাল বিহেভ করে হার্টটা সিজ হয়ে যায়, ওর ফাংশনটা বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন সেই জিনিসটা করতে হয়। সেটা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট, একটা টার্ম আছে আমাদের মেডিকেল টার্ম, সেটা হচ্ছে হার্টকে বাহির থেকে প্রেসার দিয়ে হার্টকে ওর আগের জায়গায় ফিরে আনার জন্য চেষ্টা করা, সেটা বেসিক লাইফ সাপোর্টের মাধ্যমে। আমাদের যারা কর্মক্ষেত্রে যারা আছেন তারা সবারই এই বেসিক লাইফ সাপোর্ট এই প্রক্রিয়াটায় বা এই ট্রেনিংটা থাকা দরকার। সেই ক্ষেত্রে ওনার কলিগকে বা আমার আশেপাশের বা রাস্তায় কারো যদি এমনটা হয়, সেই ক্ষেত্রে ওনার জীবনটা বাঁচানোর জন্য আমরা চেষ্টা করতে পারি। সেই সাথে সাথে আমাদেরকে ইমার্জেন্সিভাবে যত দ্রুত সম্ভব হসপিটালের কে জানানো বা হসপিটালে পৌঁছানোর চেষ্টা করতে হবে। এই যে পাম্পিং যে প্রসেসটা, এটা যদি আমাদের দর্শকদের একটু সংক্ষেপে ভালো করে বুঝিয়ে বলেন তাহলে এটা খুব সহজ ব্যাপার। এটা হচ্ছে হার্টটা যখন সিজ হয়ে যাবে, হার্টের থেকে রক্তটা আমার ব্রেন পর্যন্ত পৌঁছাচ্ছে না, হার্টের রক্তনালীতেও পৌঁছাচ্ছে না, যত দ্রুত সম্ভব যদি আমরা হার্টের সেন্ট্রাল চেস্ট, যেটা আমরা এখানে একটা সেন্ট্রাল বোন আছে, এই বোনসটার উপরে যদি আমরা পাঁজরের বোন যেটা আমরা বলি, হ্যাঁ পাঁজরের হাড়ের উপরে যদি আমরা খুব সজোরে একটা নির্দিষ্ট ডেপথে যদি আমরা প্রেস করি, তাহলে হার্টকে কম্প্রেশন হাতের এই তালু দিয়ে আমরা দুই হাত একসাথে করে যদি আমরা প্রেস করি, তাহলে হার্ট থেকে হার্টের ভিতর রক্ত আছে, সেই রক্তটা আমরা বাহিরের প্রেসারের মাধ্যমে ব্রেইনে সঞ্চালন করলাম, বিভিন্ন অঙ্গে সঞ্চালন করলাম, ইভেন হার্টের যে বন্ধ রক্তনালীটা তার ভিতর দিয়েও কিছু রক্ত যাবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হার্ট আবার নতুন করে স্পন্দন ফিরে পাচ্ছে, তার মৃত্যুর ঝুঁকিটা কমে যাচ্ছে। খুব দ্রুত যদি এই জিনিসটা করা যায়, সেক্ষেত্রে অনেক বেশি কার্যকর। এছাড়া কি কোনো মেডিসিনের কোনো ব্যাপার আছে এই মুহূর্তে ফিল্ডে? যখন আপনি বললেন যে ওয়ার্ক প্লেসে সাধারণত ইনস্ট্যান্ট কার্ডিয়াক অ্যারেস্টের কোনো মেডিসিন ওই মুহূর্তে দেওয়া যাবে না যতক্ষণ না মেডিকেল পার্সনরা আসেন। কিন্তু হ্যাঁ, যদি বুকে ব্যথা তখনও অজ্ঞান হয় নাই, আমরা যদি ধরে নিতে পারি যে এটা হার্ট অ্যাটাকের কারণেই হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা রক্ত পাতলা করার কিছু ওষুধ আছেন, অ্যাসপিরিন, ক্লপিডেগ্রল, এই ধরনের ওষুধ থাকে, সেই ওষুধগুলো যদি আমরা ওনাকে দিতে পারি, সেই ক্ষেত্রে রক্ত জমাট বাঁধার যে প্রবণতাটা সেটা কমে যাবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার আবির। আমাদের সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতি নেওয়ার। দর্শক, আপনারা দেখছেন রেনিস স্বাস্থ্য কথা। ফিরছি কিছুক্ষণ পরে, ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে রেনিক্স স্বাস্থ্য কথায়। দর্শক, আজ আমরা কথা বলছিলাম হৃদরোগের ঝুঁকি নিয়ে এবং এই বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আবির তাজিম চৌধুরী। বিরতিতে যাবার আগে কিন্তু আমরা হৃদরোগের কিন্তু নানা রকম সমস্যা সম্পর্কে জানলাম, যেমন হার্ট অ্যাটাকেরই আসলে ইনস্ট্যান্ট হলে আমরা কি ধরনের কাজ করতে পারি। তার মধ্যে আপনি যেটা বললেন যে চেস্টে যে পাম্পটা করা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং যতক্ষণ না হাসপাতালে নিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এই পাম্পিংটা আমরা করতে পারি। তবে আমাদের সবার মধ্যে বা সাধারণ মানুষের মধ্যে একটা ব্যাপার আছে যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটোই এক করে ফেলেন। বলে যে স্ট্রোক করে বুকে ব্যথা করতে করতে মারা গেছেন বা অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। আসলে কি দুটো কি একই জিনিস নাকি একটু ভিন্নতা আছে? দুটোর ডিজিজ প্রসেস বা যেভাবে হার্ট অ্যাটাক হয় সেভাবে স্ট্রোক হয়, দুটো ডিজিজ প্রসেস প্রায় কাছাকাছি। এবং আপনারা জানলে এটা আর একটু ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে বাংলাদেশের মৃত্যুর ঝুঁকির জন্য কার্ডিওভাস্কুলার ডিজিজ যেটাকে আমরা বলি, সেটার হচ্ছে 14%, মানে 100 জনের 14 জনেরই কার্ডিওভাস্কুলার ডিজিজ হয়। দুটাই কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে একটা হচ্ছে হার্ট অ্যাটাক, যেটা হার্টের রক্তনালী বন্ধ হয়ে বা হার্টের ক্রিয়া বন্ধ হয়ে যে মৃত্যু হয় সেটা হচ্ছে হার্ট অ্যাটাক। দ্বিতীয়টা হচ্ছে স্ট্রোক, যেটা ব্রেইনের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে বা রক্তক্ষরণ হয়, সেটা হচ্ছে ব্রেন স্ট্রোক। আচ্ছা, দুটোই কার্ডিওভাস্কুলার ডিজিজ। এর মধ্যেই আমাদের বাংলাদেশে মৃত্যুর হার 14%। 100 জনের 14 জন বাংলাদেশের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ।
কিন্তু সেখান থেকে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্রোকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, যে বলছে যে আসলে স্ট্রোক। আপনি যেহেতু একজন ভাস্কুলার সার্জন, আপনার কাছে একটু জানবো যে আসলে এই ভাস্কুলার সার্জারিটা আমাদের দেশে এখন খুব বেশি পপুলার হচ্ছে, অনেক ভাস্কুলার সার্জন হচ্ছেন এবং ভালো ভালো চিকিৎসা করছে। আসলে কোন কোন ক্ষেত্রে এই ভাস্কুলার সার্জারিটা ভালো কাজ করছে? ভাস্কুলার সার্জারি খুব পপুলার হচ্ছে, কিন্তু ভাস্কুলার সার্জন এখনো বাংলাদেশে যেই 18 কোটি মানুষের জন্য কার্ডিওভাস্কুলার যতটুকু দরকার আসলে সেই পরিমাণে হয় নাই। কারণ আমরা এখনো পেরিফেরিতে, ঢাকার বাহিরে এখনো আমরা ভাস্কুলার সার্জনরা পৌঁছাইতে পারি নাই। ভাস্কুলার সার্জারি এখনো অনেক এখনো ডেভেলপ হচ্ছে, এবং অনেক কিছুই আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কাজ করছি, দুটোই সমান্তরালে চলছে। এখন ভাস্কুলার সার্জারির ক্ষেত্রে হচ্ছে যে বডিতে প্রায় প্রত্যেকটা অংশতেই রক্ত পৌঁছায় রক্তনালীর মাধ্যমে, রক্ত নিয়ে আসে প্রত্যেকটা জায়গাতেই আসলে রক্তনালী আছে, রক্তনালীর ডিজিজ আছে। তো সেই প্রত্যেকটা জায়গায় রক্তনালীর যেই ডিজিজগুলো সেটাই ডিল করেন ভাস্কুলার সার্জনরা। সেটা হতে পারে পায়ে, সেটা হতে পারে ব্রেনে, কিন্তু ক্ষেত্র বিশেষে হচ্ছে রক্তনালীর সার্জারি বা রক্তনালীর চিকিৎসাটা ধরন কিছুটা ভিন্ন হচ্ছে। আসলে এই যে অপারেশনগুলো করা হচ্ছে সেসব ক্ষেত্রে কি আসলে এই যে স্ট্রোক হয়ে যে রক্তক্ষরণ হচ্ছে বা নালিকা ছিঁড়ে যাচ্ছে, সেসব ক্ষেত্রে কি এই ধরনের চিকিৎসা দেওয়া সম্ভব? সেসব ক্ষেত্রে চিকিৎসা দেওয়া সম্ভব। সেটা নিউরোসার্জনটাই, ডেডিকেটেড সার্জন আছে, নিউরোসার্জন, ওনারা সেই কাজটা করে থাকেন। আমাদের মাথার ভিতরে যেই সার্জন, ব্রেইনের ভিতরে যেটা, সেটা নিউরোসার্জনরা করে থাকেন। ওনারাও এই রক্তনালীর কাজ কিছু করে থাকেন ব্রেনে, কিন্তু আমরা যখন গলায় যে রক্তনালীগুলি থাকে সেটা সাধারণত ভাস্কুলার সার্জনরা করে থাকেন। তো সেটাও সম্ভব, নিউরোসার্জনরাও ভাস্কুলার সার্জারি একটা রোল পার্ট, একদম একটা পার্ট আসলে, কারণ মেডিকেলে এটা কিন্তু পুরো অনেকটা কিন্তু টিম ওয়ার্ক, তাই না? হ্যাঁ, যে এই টিমে আসলে সব ধরনের ডিপার্টমেন্টে কিন্তু ডাক্তাররা একসাথে কিন্তু কিছু কিছু কাজ কিন্তু করে থাকেন। হার্টের আরো কিছু ডিজিজের মধ্যে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের হার্টে ছিদ্র পাওয়া যায়। এই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে শিশুরা অনেক বেশি ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যায়। এই ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। সেটাই হচ্ছে, মানে যখন জন্মগত ত্রুটি, বাচ্চাদের যেটা জন্মগত ত্রুটি বলি, সেটা হচ্ছে মায়ের পেটে থাকা অবস্থায়, সেটা ওর ডেভেলপমেন্টের সময়, ফিটাল লাইফে ওটাই জন্মগত ত্রুটি তৈরি হয়। সেটাই আমাদের প্রেজেন্ট করে যখন বাচ্চা ডেলিভারি হয়, বাচ্চা যখন বড় হয়, তখন আস্তে আস্তে ওই রোগটা প্রেজেন্ট করে। কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে জন্মের পর থেকেই ওর লক্ষণ দেখা যায়, আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় কিছু সময় পার হওয়ার পরে, বছর বা মাস বা বছর এরকম পার হওয়ার পর ওর লক্ষণগুলি প্রকাশ পায়। সেই লক্ষণের উপর ভিত্তি করে ওনাদের চিকিৎসা করা হয়। কিছু কিছু দেখা যাচ্ছে যে আপনি বলেন জটিল যে জন্মগত ত্রুটি থাকে, সেই ক্ষেত্রে জন্মের পরেই দেখা যাচ্ছে বাচ্চাগুলি নীল হয়ে যায়, বাচ্চা কান্না করলে নীল হয়ে যায়। সেটি বলে আমরা কনজেনিটাল হার্ট ডিজিজের ভিতর টফ টেট্রালজি অফ ফ্যালট, একটা কমন জন্মগত ত্রুটি। সেই রোগীদের দেখা যাচ্ছে যে জন্মের পরপরই ওরা লক্ষণ দেখা দিচ্ছে যখন বাচ্চাটা কান্না করে, সেই ক্ষেত্রে। আর কিছু যেমন 1 বছর বা 2 বছর যাওয়ার পরে হার্ট ফেলিওর নিয়েও বাচ্চারা প্রেজেন্ট করে। হার্ট ফেলিওর যে আমরা অনেক সাধারণ মানুষরা ভাবে যে বয়স্কদেরই হার্ট ফেলিওর হতে পারে, তা না, বাচ্চাদেরও হার্ট ফেলিওর হতে পারে। যেহেতু বাচ্চাদের জন্মগত হার্টের ছিদ্র বা ত্রুটি নিয়ে জন্মায়, সেই ক্ষেত্রে বাচ্চারা অল্প বয়সে যখন একটু কাজ করতে থাকে, দুধ খেতে থাকে বা খাবার খেতে পারে না, তখন দেখা যাচ্ছে হার্টে ফেলিওরের যে ফিচারগুলো, সেই ফিচারগুলি প্রকাশ পায়। সেটা এই অল্প বয়সেও হার্ট ফেলিওর হতে পারে। আসলে এটা নরমাল ফাংশনটা মেইনটেইন করতে পারছে না। এটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থা। কেন আমরা কিন্তু বর্তমান সময়ে দেখছি যে আগে যেটা হতো যে একটু বয়স্ক যারা আছেন তাদের কিন্তু হার্টে নানা রকম সমস্যা হতো, হার্টে ব্লক হতো, তারা হার্ট অ্যাটাক করতেন। কিন্তু এখন দেখা যাচ্ছে খুব কম বয়সে 30 থেকে 40-এর মধ্যেও কিন্তু একটা প্রবণতা হয়ে গেছে যে সহজে কিন্তু হার্ট অ্যাটাক করছে। আসলে এর মূল কারণটা কি হতে পারে? এর প্রধান কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমরা আধুনিক হয়ে যাচ্ছি খুব বেশি একটা, সেইটা একটা কারণ। যে আমরা লাইফস্টাইলের ক্ষেত্রে আমাদের ফুড হ্যাবিট, আমাদের ডেইলি এক্সারসাইজ রুটিনগুলা, আমাদের স্ট্রেস, আমাদের প্রফেশনাল গ্রোথের জন্য খুব স্ট্রেস নেওয়া হচ্ছে, ফ্যামিলি স্ট্রেস, ফিনান্সিয়াল স্ট্রেস, এই সব স্ট্রেস এইগুলি কি করে বডিতে বিভিন্ন ধরনের চেঞ্জ আনে। সেই চেঞ্জটা কিন্তু হার্টের উপরে ইফেক্ট করে, প্রভাব ফেলছে। সেই কারণে হচ্ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাচ্ছে অল্প বয়সে। এবং এই যে লাইফস্টাইলের কথাটা বললাম, ফুড হ্যাবিটের কথা বললাম, এবং এখন দেখা যাচ্ছে অল্প বয়সের বাচ্চারা, ইভেন বাচ্চারাও খুব ওবেস হয়ে যাচ্ছে, মানে মোটা হয়ে যাচ্ছে ডিউ টু দ্য ফুড হ্যাবিট।
খাবারের অভ্যাসের অভ্যাসে খেলতে না পারার খেলতে না জন্য পারার আমাদের পর্যাপ্ত Field তো পরিমাণে অনেক ফিল্ড কম। নেই, সেই জন্য এক্সারসাইজ হচ্ছে না। সেই সবগুলি কারণে আসলে এই লাইফস্টাইল বা আধুনিকতার ছোঁয়ার কারণে অনেক কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটার আসলে। ঝুঁকিটা আলটিমেটলি হার্টের উপরেও পড়ছে। হার্টের উপরে পড়ছে এবং এটা কম বয়সে বেশি দেখা যাচ্ছে এখন। শুধুমাত্র এই একটা কারণে। আরেকটা জিনিস আমরা জানি যে হার্টে কিন্তু অনেক বেশি প্রেসার পড়ে, যাদের হচ্ছে এমনি প্রেসার ব্লাড প্রেশারটা অনেক বেশি থাকে, দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশারের ওষুধ খেয়ে যাচ্ছেন, তারপরে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ থাকছে না, বা নিয়ন্ত্রণ থাকার পরে একটা পর্যায়ে এসে তার হার্ট আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে এই প্রেশারটা কি কখনো, যাদের ব্লাড প্রেশার একবার বেড়ে যায়, কখনো কি ভালো হবার না বা হয়ে যায়, এরকম কি কখনো হয়? ভালো, হ্যাঁ, কন্ট্রোল করা যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের এই যে ব্লাড প্রেশার, সেটা জেনেটিক্যাল ফ্যাক্টর হতে পারে, যে ওর ফ্যামিলিতে রান করছে, সেটা ও কিছুতে এটা কন্ট্রোল করতে পারবে না শুধু মেডিসিনের মাধ্যমে। লাইফস্টাইল সহ মেডিসিন সব কিছু মিলিয়ে ওর কন্ট্রোল করতে হয়। মানে এটা আমরা প্রিভেন্ট করতে পারবো না, যেটা জেনেটিক্যালি রান করছে। কিন্তু হ্যাঁ, কিন্তু এই যে স্ট্রেস ফ্যাক্টর, সেগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো। আমরা স্ট্রেস কমিয়ে আমরা যদি রেগুলার এক্সারসাইজ করি, রক্তনালীগুলি যদি নর্মাল প্রবাহ ঠিক থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এই যে উচ্চ রক্ত বা হাইপার টেনশনের ঝুঁকিটা কমে যায়। সেই জন্যই আমরা বলি যে প্রতিদিন 45 মিনিট যদি কেউ হাঁটে, তাহলে বডিতে যে এন্ডোরফিন রিলিজ হয়, বডির রক্ত সঞ্চালন যে চলাচল করে, সেই ক্ষেত্রে এই হাইপার টেনশনের ঝুঁকিটা কমে যায়। এবং এই আপনি যে বললেন, খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন না, যখনই প্রেশার হাইপার টেনশন বেশি থাকবে, সেটার ঝুঁকিটা কিন্তু হার্টের উপর পড়বে। হার্ট এটার এগেনস্টে কাজ করতে হয়, হার্টের মাসেলস ঠিক হয়ে যায়, এবং ওদের দেখা যাচ্ছে রক্তনালী সরু হতে থাকে, এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিটাও বাড়তে থাকে, অনেক বেশি বেড়ে যাচ্ছে। হার্টের যাদের সমস্যা আছে বা প্রেশারের যাদের, ব্লাড প্রেশারের যাদের সমস্যা আছে, তাদের একটা ওষুধ খুব কমন থাকে, যেটা রক্ত তরল করার যে ওষুধটা, অ্যাসপিরিন বা ইকোস্পিরিন নামে, যেটা রোগীরা সবসময় খেয়ে যাচ্ছেন। এই ওষুধটা যারা খান, সাধারণত শুরু করলে যতদিন বেঁচে থাকছেন লং টাইম তাদের জন্য দেয়া থাকে, যা খেতেই হবে। তো এই যে লং টাইম ধরে একই ওষুধ এতদিন ধরে খাচ্ছেন, এর কি কোনো সাইড এফেক্ট কি থাকে? হ্যাঁ, রক্ত হাইপারটেনশনের রোগীদের সাধারণত আমরা রক্ত পাতলার ওষুধ দিতে হয় না, সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ যাদের, ওদের অ্যান্টি হাইপারটেনসিভ উচ্চ রক্তচাপের জন্য ওষুধ দেওয়া হয়। আর আপনি যেটা বলছেন যে রক্ত পাতলার যে ওষুধটা, সেটা হচ্ছে যাদের রক্তনালী সরু এবং রক্ত জমাট বাঁধার টেন্ডেন্সি থাকবে, বা যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে বা স্ট্রোক হয়েছে, যেটা রক্ত জমাট বাঁধার কারণে, সেই সকল রোগীদের জন্য এই ওষুধটা দেওয়া হয়। এবং এই ওষুধটা আমরা বলি যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খাওয়ার জন্য। সাধারণত যাদের স্ট্যান্টিং করা, রিং পরানো হয়, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 1 বছর বা 2 বছর আমরা কন্টিনিউ করতে বলি। সেটা দুটা ওষুধই একসাথে কন্টিনিউ করতে বলি, দুইটা অ্যান্টিপ্লাটিলেট বা রক্ত পাতলার দুইটা ওষুধ আমরা একসাথে কন্টিনিউ করতে বলি। তারপরে আমরা একটা করে ওর সারা জীবন দিতে হয়, কারণ যেহেতু যার একবার হার্ট অ্যাটাক হয়েছে বা যার একবার ইসকেমিক স্ট্রোক বা রক্ত জমাট বাঁধানোর কারণে স্ট্রোক হয়েছে, তার পরবর্তীতে আবার এটা হওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, কারণ আমরা প্রথমে বলে নিলাম যে ওর ডিজিজটা কিন্তু আমরা পুরোপুরি ভালো করতে পারি, ডিজিজ প্রসেসটা যাতে প্রোগ্রেস না করে, সেই জিনিসটা আমরা ওষুধের মাধ্যমে থামিয়ে রাখছি। সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এটা ঝুঁকি থাকে, রক্ত পাতলার ওষুধ খাওয়াটা ঝুঁকিপূর্ণ। অনেকের দেখা যাচ্ছে যে এই রক্ত পাতলার ওষুধ খাচ্ছেন, কিন্তু ওর পেপটিক আলসার ডিজিজ, পাকস্থলীতে প্রদাহ আছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্লিডিং টেন্ডেন্সি হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, সেটা দেখা যাচ্ছে না, কিন্তু সময়ের সাথে সাথে রক্ত শূন্যতা দেখা যায়। এবং যাদের অন্যান্য অপারেশন করবেন, সেই রক্ত পাতলার ওষুধটা যদি কেউ সেবন করেন, সেই ক্ষেত্রে তখন ব্লিডিং টেন্ডেন্সি বেশি থাকে, ইনস্ট্যান্ট করা যাচ্ছে না। যখন ইমার্জেন্সি কোনো সার্জারি করতে হবে, সেইটা বন্ধ করে যে অপারেশন করবে, সেটাও করা যাচ্ছে না, কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি থাকে। সেই সকল কিছু ছোটখাটো ঝুঁকি থাকে, কিন্তু মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স হয়ে গেছে, সেই ঝুঁকিটা আমরা এখন রিকভার করতে পারছি। আসলে এটাই আসলে খুব চমৎকার একটি জায়গা। তবে ওষুধের ব্যাপারে অনেক রোগীদেরই কিন্তু আমাদের একটু গাফিলতি আছে, যে ওষুধ খেতে চায় না, বা ব্লাড প্রেশারের ওষুধ খেলে এটা বন্ধ করা যাবে না, সারা জীবন খেতে যাবে, এই ভয়ে অনেকে খেতেও চান না, শুরুই করতে চান না। তো যাদের প্রেশার সবসময় বেশি থাকছে, নর্মালে যে লেভেলটা আমরা ধরে থাকি তার থেকে যদি বেশি থাকে, তাহলে একজন রোগীর জন্য আসলে কতটা ঝুঁকিপূর্ণ হয়? অবশ্যই ঝুঁকিপূর্ণ। যখন একটা ব্লাড প্রেশার ওষুধ আমরা সেবন করব, সেটা আমরা যখন এই কোনো একজন চিকিৎসক এই ওষুধটা দিবেন, ওনার সাথে আমরা পরামর্শ নিতে, আমাদের প্রবণতা থাকে যে আমরা ওষুধ নেই, ব্লাড প্রেশার যখন কন্ট্রোল হয়ে যায় আমরা ওষুধটা ছেড়ে দিই, কিন্তু বন্ধ করার আগে আমাদের ওই চিকিৎসকের কাছে আবার যেতে হবে যে আমার নেক্সট কি করতে হবে, আমার এই ডোজটা কি এটাই থাকবে, নাকি আমার ডোজটা
অ্যাডজাস্ট করতে হবে। ওষুধটা আস্তে আস্তে অ্যাডজাস্ট করতে হয়। একটা নির্দিষ্ট ওষুধ যদি হঠাৎ করে আমরা বন্ধ করে দিই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হওয়ার চান্সটা বেশি বেড়ে যায়। কারণ হঠাৎ ব্রেনের যে আমাদের রক্তক্ষরণজনিত যে স্ট্রোকটা, সেটাই হঠাৎ করে রক্তচাপ যদি বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে কিন্তু এমনটা হয়। তো হঠাৎ করে আমরা এই ধরনের বন্ধ করব না, চিকিৎসকের পরামর্শ নিব, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা ওষুধটা ডোজটা কমিয়ে নিয়ে আসতে পারবো। হ্যাঁ, আস্তে আস্তে যখন ওর লাইফস্টাইল চেঞ্জ হয়ে আসবে, যে ঝুঁকিগুলি কমে যাবে, লং রানিংয়ে দেখা যাচ্ছে যে ওর আর ব্লাড প্রেশার নর্মাল হয়ে আসছে, সেই ক্ষেত্রে হ্যাঁ উচ্চ রক্তচাপের ওষুধও বন্ধ করা যায়। সেটা ডিপেন্ড করছে ওনার লাইফস্টাইল, ওনার শারীরিক অবস্থাটা বুঝে আসলে সেটা নির্ধারণ করবেন সেই চিকিৎসক, যে চিকিৎসক ওনাকে চিকিৎসা করছেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেন চমৎকার একটি ব্যাপার বলেছেন যে আসলে রোগীদের সাথে ডাক্তারের যে একটা সখ্যতা, সেটা যদি মিলবন্ধন না থাকে, তাহলে কিন্তু আসলে রোগীরা আসল জায়গাটা বুঝতে পারবে না যে কি কারণে তাকে ওষুধটা দেওয়া হলো। আমাদের সময় হয়ে গেছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। দর্শক, আপনারা দেখছেন রেনিক স্বাস্থ্যকথা। ফিরছি কিছুক্ষণের মধ্যে, ছোট্ট একটা বিরতি নিয়ে এসে। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকের রেনিক স্বাস্থ্য কথায়। দর্শক, আজ আমরা কথা বলছিলাম হৃদরোগের ঝুঁকি নিয়ে, এবং এ বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ আবির তাজিম চৌধুরী। বিরতিতে যাবার আগে কিন্তু আমরা আমাদের হার্টের নানা রকম সমস্যা নিয়েও জানলাম, এবং চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে কিছুটা জেনেছি, যেগুলো আমরা সবসময় শুনে এসেছি। তো এই যে স্টেন্টিং করা বা বাইপাস সার্জারি, এইগুলো ছাড়া কি বর্তমান সময়ে তো অনেক ধরনের আধুনিক চিকিৎসা এসছে, তো সেগুলো সম্পর্কে আমাদের যদি একটু বলেন। হার্টের চিকিৎসায় আমাদের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বাংলাদেশ পৌঁছে গেছে অনেকটুকুই। বাংলাদেশে এখন অনেক ধরনের সার্জারি হয়ে থাকে, এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট যারা স্ট্যান্টিং করেন, ওনারাও অনেক ধরনের ইন্টারভেনশন করে থাকেন। সেটা জন্মগত ত্রুটি যেগুলি, ওই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট যারা, ওনারা ডিভাইস বসিয়ে থাকেন। এবং আমরা যারা হৃদরোগের স্পন্দনজনিত রোগ, সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ওনারা পেসমেকার বসান, সিআরটি এগুলি এই সব জিনিস করে থাকেন, পেসমেকার বসিয়ে থাকেন। আর আমাদের কার্ডিয়াক সার্জারির ক্ষেত্রে আমরা অনেক ধরনের সার্জারি করে থাকি, যেমন বাইপাস সার্জারি যে আলোচনা হচ্ছিল, সেই সাথে আমাদের ভালভের সার্জারি করে থাকি। সেই ক্ষেত্রে মহাধমনী বা মহাধমনীর যেই সার্জারিগুলা, অ্যানিউরিজম জনিত কারণে যে মহাধমনীর ডিজিজ হয়, সেই ডিজিজের সার্জারিও আমরা কার্ডিয়াক সার্জনরা করে থাকি। সেই সাথে এই সার্জারিগুলো আমরা আবার মিনিমাল ইনভেসিভ প্রসেসেও করে থাকি, যে অল্প একটু কেটে আমরা যে সার্জারি করা যায়, সেই সার্জারিটাও এখন বাংলাদেশে হচ্ছে। ইভেন অ্যান্ডোস্কোপিক সার্জারিটাও এখন বাংলাদেশে শুরু হয়েছে। খুবই আশাজনক একটা কথা, কেননা হার্টের সার্জারি কিন্তু খুবই ভয়াবহ। কারণ অনেকে যারা জানেন বা নিজেদের পরিবারের মধ্যে যারা অপারেশন করছে, তারা জানেন যে বুকে অনেক বড় একটা লম্বা দাগ থাকে, যে তার অপারেশন হয়েছে। তো সেই জায়গা থেকে বেরিয়ে আমরা যদি এন্ডোস্কোপিক সার্জারি যদি পেয়ে থাকি, তাহলে তো আমার মনে হয় রোগীদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। তবে এই যে এত ধরনের অপারেশনের কথাগুলো বললেন, যে অপারেশনগুলো করলে আমার হৃৎপিণ্ডটা ভালো থাকবে, এই অপারেশনগুলো কি শুধুমাত্র ঢাকাতেই সম্ভব, নাকি আমার পেরিফেরিতে যে জায়গাগুলো আছে, সদর হাসপাতালগুলো আছে, সেখানেও করা সম্ভব হচ্ছে? এখনো বাংলাদেশে ওই পেরিফেরিতে কার্ডিয়াক সার্জারি ডেভেলপ হয় নাই। এই 2025 পর্যন্ত বাংলাদেশে অ্যারাউন্ড 35 to 40 কার্ডিয়াক সেন্টার, যেখানে ডেডিকেটেড কার্ডিয়াক সার্জারি হচ্ছে। এবং আমাদের ম্যান পাওয়ার, যদি কার্ডিয়াক সার্জনকে নাম্বার জানতে চান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ডেডিকেটেড কার্ডিয়াক সার্জন 200-এরও বেশি হবে না। তো সেই ক্ষেত্রে অপ্রতুল 18 কোটি মানুষের জন্য, যেখানে 14% রোগী কার্ডিওভাস্কুলার ডিজিজের কারণে মৃত্যুর ঝুঁকিতে থাকে, সেই ক্ষেত্রে এই নাম্বারটা খুবই অপ্রতুল। এবং পেরিফেরিতে উপজেলা বা ডিস্ট্রিক্ট লেভেলেও কার্ডিয়াক সার্জারি এখনও ডেভেলপ হয় নাই। কিন্তু হ্যাঁ, আসার ব্যাপার হচ্ছে কার্ডিয়াক সার্জারি সম্বন্ধে এখন সাধারণ মানুষ জানে, এবং প্রতিটা বিভাগীয় শহরে এখন কার্ডিয়াক সার্জারি পৌঁছে গেছে, এবং অনেক সেন্টার, গভর্নমেন্ট এবং প্রাইভেট অনেক সেন্টার ডেভেলপ হচ্ছে, এবং ওরা বিশ্বমানের কাজ করছে। তো সেটা একটা আশার ব্যাপার, যে হ্যাঁ, জেনারেল অ্যাওয়ারনেসও তৈরি হচ্ছে, সেই সাথে আমাদের সেন্টারগুলিও ডেভেলপ হচ্ছে, কিন্তু সেটা এখনো অপ্রতুল। আমরা আরো, তাহলে তো আমরা বলতে পারি, যেহেতু আমাদের এখনো জায়গার স্বল্পতা রয়েছে, এই সার্জারিটা ব্যয়ের যে জায়গাটা, এখনো অনেক খরচের মাত্রাটা অনেক বেশি রয়েছে, ব্যয়বহুল। যেহেতু এই যে জিনিস, যে আমরা ইকুইপমেন্ট বা যে ধরনের আমরা সার্জারি করে থাকি, সেইগুলি
বাহির থেকে আনতে হয়, ইম্পোর্ট করতে হয়। যখন আমরা নিজেরা এইগুলি ছোট একটা অপারেশনের কথা বলি, যেটা স্টেন্টিং এর ব্যাপারে আমরা জানছিলাম, এই স্টেন্টিং এ কিন্তু নানা রকম দামের কিন্তু আছে, যে আসলে এগুলো সার্জনরাই বলে দেন যে আপনি কোনটা নেবেন বা কোন ধরনের এটা বসাবেন, এটা কিন্তু অনেকটা প্রাইসের উপরে ডিপেন্ড করে। এটা কি প্রাইসের সাথে সাথে কি রোগীর ভবিষ্যতেরও অনেক কিছু কি ডিপেন্ড করে কি? হ্যাঁ, সবগুলি অ্যাপ্রুভড আমাদের, যেহেতু বাংলাদেশে আমরা স্টেন্টিং যেটা বেসিক্যালি খুব কমনলি ইউজ করা হয়, কার্ডিওলজিস্টরা করে থাকেন স্টেন্টিং গুলা। হ্যাঁ, ফিনান্সিয়াল সবার তো একই সাধ্য থাকে না, কিন্তু হ্যাঁ প্রত্যেকটাই অ্যাপ্রুভড ফর স্টেন্টিং, পেশেন্টকে দেওয়ার জন্য দেওয়া যাবে। কিন্তু হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনোটা বেনিফিশিয়াল বেশি হয়, কিছুটা কম হয় ডিউ টু ম্যানুফ্যাকচারিং, এবং যেই দেশ থেকে আনতে হয় সেটার জন্য ট্যাক্সের যেই ব্যাপারগুলো সবকিছু কারণে আসলে ডিপেন্ড করে। বাংলাদেশে যখন আমরা তৈরি করতে পারবো, বাংলাদেশ নিজেই স্বাবলম্বী হবে, সেই ক্ষেত্রে আমাদের সব কস্ট অনেক কমে যাবে, একদম হবে ভবিষ্যতে। আসলে আমরা মেডিকেল কিছু ইকুইপমেন্ট এখনো আসলে স্বল্পতায় আছে, যেখানে আসলে দামের ব্যাপারটা আসলে চাইলেও চিকিৎসকরা আসলে কমানো সম্ভব না। এটা আসলে পুরো মেডিকেল সোসাইটিটা যদি আমাদের আরেকটু ডেভেলপ হতো, তাহলে হয়তো বা আরো আধুনিক কিছু চিকিৎসা হয়তো বা আমরা এখানে কিন্তু আনতে পারতাম। তবে এখনো কিন্তু ভালো ভালো চিকিৎসা হচ্ছে, যে অল্প সংখ্যক চিকিৎসক আছেন তারা তো করছেন, কিন্তু তারপর একটা শ্রেণী আছেন যারা এখনো চাচ্ছেন দেশের বাইরে গিয়ে চিকিৎসা নেবেন, দেশে ভালো চিকিৎসা হচ্ছে না, দেশে চিকিৎসাটা করে ভুল চিকিৎসা হচ্ছে, এরকম কিন্তু ধারণা এখনো অনেকের মধ্যে রয়েছে। সেটা আসলে ডক্টর পেশেন্ট যে রিলেশনশিপ, সেটার একটা ইফেক্ট। কারণ আমরা অনেকেই এটাকে ট্রাস্ট করতে পারে না যে আমরা এই আমাদের দেশেই হবে, কিন্তু হ্যাঁ আমাদের দেশে সব চিকিৎসা হয়, সেটা ট্রাস্ট করার জন্য আমি সকল দর্শককে বলবো যে হ্যাঁ, অনুরোধ করছি যে হ্যাঁ আমাদের দেশে সব ধরনের চিকিৎসাই হচ্ছে। হ্যাঁ, কিছু কিছু চিকিৎসা হচ্ছে না বাংলাদেশে, যেমন আমরা হার্ট ট্রান্সপ্লান্ট করতে পারছি না, আমাদের হার্ট ট্রান্সপ্লান্ট করার ফেসিলিটি বা এখনো ডেভেলপ হয় না, সেই ক্ষেত্রে আমরা দেশের বাইরে যাচ্ছেন, কিন্তু তবে ভালো রাখার মতন কিন্তু ইকুইপমেন্ট আছে আমরা আছে। হার্ট সার্জারি, অনেক সার্জারি আমরা বাংলাদেশেই অল্প খরচেই করতে পারি, সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডই হচ্ছে, কিন্তু খুব অল্প খরচেই হচ্ছে। হার্ট সার্জারি ব্যয়বহুল, কিন্তু এখনো চেষ্টা চলছে, ভবিষ্যতে আমরা কিন্তু আশা করতে পারি যে আমরা এই কার্ডিয়াক সার্জারিগুলো আমরা একটু স্বল্প দামে পাবো। আপনি একজন রিনাউন কার্ডিয়াক এবং ভাস্কুলার সার্জন, তারপর সার্জারির বাইরে যদি আমি একটু জানতে চাই যে আমি নিজে অ্যাজ এ মানুষ হিসেবে, বা হচ্ছে একজন মানুষ তার হৃৎপিণ্ডটাকে খুব ভালো রাখতে চায়, এটাকে সুস্থ রাখতে চায়, কখনো কেউ অসুস্থ করতে চাচ্ছে না, তাহলে সে প্রতিদিন আসলে কি করতে পারে, তার লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত? আসলে লাইফস্টাইল খুব সহজভাবে যদি বলি, আমরা আমাদের স্ট্রেস কমাতে হবে, ফ্যামিলি স্ট্রেস, ফিনান্সিয়াল স্ট্রেস, আমাদের এনভায়রনমেন্টে যেটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট, স্ট্রেস কমাতে হবে, ফ্যামিলিকে সময় দিবেন, দেখবেন অনেক স্ট্রেস কমে যাবে। সেই সাথে সাথে নিজেকে সময় দিতে হবে। নিজের সময়টা হচ্ছে প্রতিদিন আমরা যদি দৈনিক 45 মিনিট যদি হাঁটা চলা করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের রক্ত সঞ্চালন ঠিক থাকবে, সেটা আমাদের হার্টের জন্য এবং রক্তনালীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই সাথে আমাদের যদি খাদ্যাভ্যাসটা আমরা ভালো খাদ্যাভ্যাস, সুষম খাদ্যাভ্যাস গ্রহণ করতে পারি, সেই জন্য সেটা আমাদের হার্টের জন্য, সেই সাথে বডির অন্যান্য অঙ্গের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা আমরা যদি এক্সট্রা সল্ট, যারা ইউজ করেন বা যারা বাহিরের খাবার খাচ্ছেন বা ফাস্টফুড খাচ্ছেন, যারা সফট ড্রিঙ্ক খাচ্ছেন, এগুলো যদি অ্যাভয়েড করতে পারেন, সেটা আপনার ভালো দিক, সেটা আপনার ভালো খাদ্য অভ্যাসের ভিতরে পরিণত হবে, সেই ক্ষেত্রে আপনার হার্টটাও সুস্থ থাকবে। এই ছোট ছোট টিপস যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে আমাদের হার্ট সুস্থ থাকবে অনেকটা অংশ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ আবিদ আজিম চৌধুরী, আপনি এত ব্যস্ত এবং ব্যস্ততার মধ্যে আজকে আমাদের সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে নেক্সাস টেলিভিশন সকল দর্শককে আমার শুভেচ্ছা এবং ধন্যবাদ। দর্শক ধন্যবাদ আপনাদেরও যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আসলে সুষম খাদ্যাভ্যাস এবং নিয়ন্ত্রিত জীবনযাপনের কোনো বিকল্প নেই। আপনি আপনার প্রিয় হার্টটিকে যদি ভালো রাখতে চান এবং এর সাথে আনুষঙ্গিক আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে একই সাথে ভালো রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি নিজে সুস্থ থাকবেন। এবং তার জন্য কিছুই না, একটু সময় ব্যয় করতে হবে। প্রতিদিন আধা ঘন্টা করে একটু হাঁটার অভ্যাস করুন এবং সুষম খাবার খান, তাহলে দেখবেন সুস্থ থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে অন্য কোনো পর্বে। আজ বিদায়।